আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি। আপনাদের সবাইকে আমার ছোট চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আর ভিডিও শুরুতেই দেখলেন আমি এখানে কদবেল মাখিয়ে নিয়েছি। তো বাসায় 4টা কদবেল এনেছিল। আপনাদের ভাইয়া কদবেল মাখানো খেতে চেয়েছে, বিট লবণ তারপর একটু মরিচ দিয়ে মাখিয়ে দিলে বেশ ভালোই লাগে আর মুখে বেশ রুচিও আসে। আর টক তো সবাই খেতে চায়, খুব কম মানুষই খেতে চায়, আর তার মধ্যে কিন্তু আমিও একজন আছি। আমি অনেক টক খেতে পারি না, সামান্য পরিমাণে খাই। আর এই তো তারপরে দুপুরে রান্নাবান্না করছি, তো তার একটু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। গরু মাংস রান্না হচ্ছে, এটাকে কালা ভুনাই বলবো, কেননা লাস্টে দেখলেই বুঝতে পারবেন কালারটা কেমন হয়েছে। তো আপনাদের ভাইয়া যখন বাসায় থাকে বা বাসায় আসে তখন কিন্তু আমাকে অনেক কাজে হেল্প করে, আর এই বিষয়টা আমার খুবই ভালো লাগে। এই তো দেখুন সে কিন্তু রান্না শুরু করে দিয়েছে। আর এই তো পাশে শাপলা দিয়ে ইলিশ মাছ রান্না হচ্ছে। শাপলার সময় আসলে না, শাপলা দিয়ে যদি ইলিশ মাছ না খাই তবে মনেই হয় না যে শাপলার সিজনটা আসছে। আসলে শাপলা আর ইলিশ মাছ মনে হয় বাঙালির জাতীয় খাবার। অনেকেই কিন্তু এই খাবারটা পছন্দ করে, বিশেষ করে আমাদের এলাকার। তো সে থেকেই আর কি বলা। আর ইলিশ মাছ শাপলা দিয়ে রান্না করলে বেশ একটা সুঘ্রাণ আসে, আর এটা কিন্তু এই সময়ে খেতে খুব মজা লাগে। তো ইলিশ মাছটা রান্না করছি আর পাশাপাশি একটা ভাজিও করে নিয়েছি। আর এই তো দেখুন গরু মাংসের কালারটা একদমই কালো ভুনার মতো হয়ে গিয়েছে। তো আমার রান্নাবান্না শেষ, তারপরে গোসল, খাওয়া দাওয়া, নামাজ কালাম সবই পড়েছি। তো আর ভিডিও করিনি, একটু রেস্টও নিয়েছিলাম। তারপর মেয়েকে ঘুম পাড়িয়েছি। মেয়ে তো দেখলাম যে ভালোই ঘুমোচ্ছে। তো ওকে ঘুম পাড়িয়ে আর সময় নষ্ট না করে আমি চলে এলাম রান্নাঘরে। আমার শাশুড়ি বলছিল যে তালের পিঠা বানাবে, তো তালের রস আছে, কিছুটা নারকেল কুড়িয়ে নিতে হবে। তো আমি বললাম যে দেন আমাকে, আমি কুড়িয়ে নিচ্ছি। আর এই তো নারকেলগুলো আমি এক এক করে কুড়িয়ে নিচ্ছি। আর এভাবে করতে কিন্তু বেশ অনেকটা কষ্টই হয়। যে কোনো খাবার বা পিঠা যেটাই বলেন না কেন, খেতে গেলে কিন্তু তার জোগাড় বা আয়োজন করতে গেলে অনেকটা সময় লাগে আর একটু কষ্টও হয়। তবে প্রিয় মানুষগুলো যখন কোনো কিছু খেতে চায় তখন সেটা না তৈরি করতে পারলে ভালো লাগে না। আর সেই জিনিসটা যদি ভালো নাও হয় তাহলেও কিন্তু ভালো লাগে না, আর পরবর্তীতে বানাতে ইচ্ছা করে না। যদি দেখি কোনো জিনিস বানাচ্ছি আর সেটা খুব ভালো মতো হচ্ছে, পারফেক্ট হয়েছে, তো সেটা কিন্তু পরবর্তীতে বারবার বানাতে ইচ্ছা করে। বিশেষ করে আমার সাথে এমনটাই হয়, যখন আমি দেখি যে আমার হাতে কেক একদমই হচ্ছে না তখন কিন্তু আমার একদমই ইচ্ছা করে না বানাতে। তারপর আবার কিছুদিন গেলে দেখা যায় কি কোনো ভিডিও দেখলে তখন আবার ইচ্ছা করে যে না, আমি একটু বানাই, এটা তো সহজই আছে। কেক বানানো খুব কঠিন কিছু না, তবে সবার হাতে না কেকটা হয় না, বা কিছু নিয়ম আছে সেগুলো আসলে ফলো করি আমি সব কিছুই, তবে তারপরও দেখা যায় কি ওই জালের ব্যাপারটা না, 40 মিনিট দেখা যায় যে জাল হয়ে যাচ্ছে, তারপরেও কেকটা ফুলছে না বা ভিতরে কাঁচা আছে। বিশেষ করে ফুলতে চায় না আমার হাতে। আমি যখনই কেক বানিয়েছি তখনই দেখছি যে বেশি ফুলে না, যতই বেকিং পাউডার দেই, বেকিং সোডা দেই, কোনোভাবেই না বেশি ফোলাতে পারি না। তার কারণে আর বানাতেও ইচ্ছা করে না। আর এই পিঠাগুলো কিন্তু ভালোই হয়েছে, বানিয়েছি আমি আর আমার যা মিলে কাজ করছিলাম। এই তো আর একটু ভিডিও করছিলাম। তো এগুলোকে আমরা তালের বড়া বলি। তো তালের বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে আর বেশ অনেকগুলো তালের বড়াই হয়েছে। তো ভাজছিলাম আর গরম গরম সবাইকে খেতে দিয়েছি। তারপরেই তো 1 প্লেটের মতো ছিল। আর তারপরে তো আমরা একটু বের হয়েছিলাম, টেলার্সে গিয়েছি, আমার দুটো ড্রেস বানাতে দিয়েছি। তো মাপ দিয়ে আসলাম আর হচ্ছে একটু বাইরে থেকেও ঘুরে আসলাম, মেয়েকে নিয়ে একটু হেঁটে আসলাম।
তো আমার এই ছোট ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাবেন। যদি ভালো লেগে যায় তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।